afternoon. আমি ইগনু রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 134 এ ইউনিট 10 অর্থাৎ যেটা ক্ষমতার উদীয়মান কেন্দ্রসমূহ বা এমার্জিং সেন্টার্স অফ পাওয়ার এই বিষয়টির উপর আমার বক্তব্য পেশ করছি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষমতা যদি বিচার করতে হয় তাহলে দেখা যায় যে অন্য রাষ্ট্রের কর্ম ও নীতিকে প্রভাবিত করার ক্ষেত্রে অনেক সময় একটি রাষ্ট্রের ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে, কখনো কখনো কোনো রাষ্ট্রের ক্ষমতা কম থাকে, কিছু রাষ্ট্রের ক্ষমতা অত্যন্ত বেশি হয়। সুতরাং আন্তর্জাতিক সম্পর্কের মতো অন্য ক্ষেত্রেও আলোচনায় যখন আমাদের রাষ্ট্রের ক্ষমতা বিচার্যের বিষয় হয়ে থাকে তখন কিন্তু এই বিষয়টির উপর আমাদের গুরুত্ব দিতে হয়, যেটা হচ্ছে একটি রাষ্ট্রের ক্ষমতা বা তা পাওয়া। একটি রাষ্ট্রের যদি সামর্থ্য বা এবিলিটি যদি দেখা যায় তাহলে দেখা যায় যে সেখানে অনেকগুলো ফ্যাক্টর কিছু কাজ করে থাকে, যেমন তার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতাকে আমরা কিন্তু একটা উপাদান বা ফ্যাক্টর হিসেবে বিচার করতে পারি, যার সাহায্যে একটি রাষ্ট্র অনেক সময় আন্তর্জাতিক পরিসরে রাজনৈতিক যে বলতে পারা যায় যে পরিবেশ সেটাকেও তারা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়ে থাকে। এমনকি অনেক সময় আন্তর্জাতিক পর্যায় বা পরিসরে বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেখানে বিভিন্ন রাষ্ট্রের সহাবস্থান পরিলক্ষিত হয়ে থাকে সেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রগুলির মধ্যেও অনেক সময় একটা ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া চলতে থাকে। একটি শক্তিশালী রাষ্ট্র সাধারণত দেখা যায় যে আন্তর্জাতিক স্তরে, তাই খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলে বলা যায় যে তার রাজনৈতিক পরিবেশ, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, ঘটনা, বিভিন্ন বিষয় এবং মিথস্ক্রিয়াকে প্রভাবিত করতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে। আমরা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করে থাকি। তার মধ্যে উদারবাদী তত্ত্ব বা লিবিডো থিওরি আমাদের কাছে খুব উল্লেখযোগ্য, কিন্তু সঙ্গে সঙ্গে আর এক তত্ত্বের কথাও আমরা ভীষণভাবে আলোচনা করি, দ্যাট ইজ দ্য রিয়ালিস্ট থিওরি বা বাস্তববাদী তত্ত্ব। এই বাস্তববাদী তাত্ত্বিক যারা রয়েছে তারা মনে করেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রের সাধারণত এম বা প্রধান লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের প্রধান লক্ষ্য হবে টু অ্যাকোয়ার দ্য পাওয়ার, অর্থাৎ ক্ষমতা অর্জন করা। তাই পাওয়ারফুল স্টেট বা ক্ষমতাধর রাষ্ট্র তার নিজস্ব প্রভাবের দ্বারা, নিজস্ব ইনফ্লুয়েন্সের মাধ্যমে সাধারণত অন্য রাষ্ট্রকে নিজের মতো ডিক্টেট বা চালিত করবে এবং নিজস্ব যে বাউন্ডারি রয়েছে প্রয়োজনীয় সীমানা অতিক্রম করে প্রবল শক্তিধর রাষ্ট্র, পাওয়ারফুল রাষ্ট্র অনেক সময় তার নিজস্ব ক্ষমতাকে সকলের মধ্যে কি করতে চেষ্টা করে, স্প্রেড আউট, অর্থাৎ ছড়িয়ে দেওয়া শুরু করে বা ছড়িয়ে দিতে সমর্থ হয়। তেমনি যদি একটা রাষ্ট্র প্রবল শক্তিধর হয়ে থাকে তেমনি আমরা যে রিজিওনাল পাওয়ার গুলো রয়েছে সেগুলোকেও অস্বীকার করতে পারে না। তেমনি একটি আঞ্চলিক শক্তি আঞ্চলিক স্থায়িত্বের জন্য, শক্তি তার নিজস্ব স্টেবিলিটি বজায় রাখার জন্য এই একই ক্ষমতা সম্পন্ন আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে, অর্থাৎ তারা ইকুয়াল যে রিজিওনাল পাওয়ার আরো যে ইউনিটগুলো রয়েছে তার সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে ওঠে। এবং সেখানেও দেখা যাচ্ছে যে শক্তিধর যে আঞ্চলিক ইউনিট রয়েছে তারা সাধারণত অপেক্ষাকৃত কম শক্তিধরের কাছে কি হচ্ছে, কম্পিটিশনের মাধ্যমে বিজয় হিসেবে নিজেদের প্রতিহত করতে পারে এবং সেখানে শক্তিশালী আঞ্চলিক ইউনিটগুলির সঙ্গে কম অপেক্ষাকৃত আঞ্চলিক যে একক রয়েছে তাদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। সুতরাং দেখা যায় যে রাষ্ট্রগুলির যে নিজস্ব এবিলিটি বা সামর্থ্য অন্য রাষ্ট্রগুলির সঙ্গে নীতি এবং তার পাওয়ারের দিক থেকে যদি কম্পারেটিভলি বা তুলনামূলকভাবে বিচার করা যায় তবে সাধারণত তাদের তিনটে ক্যাটেগরি
তিনটে ক্যাটেগরিতে বা তিন ভাবে বা তিনটে থ্রি টাইপস ক্লাসিফিকেশন আমরা লক্ষ্য করে থাকি। কি লক্ষ্য করে থাকি? প্রথমত রয়েছে বিশ্ব ক্ষমতাশালী যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের কথা বলতে পারি। কিছু কিছু রয়েছে রিজিওনাল পাওয়ারফুল স্টেট, অর্থাৎ আঞ্চলিক ক্ষমতাশালী রাষ্ট্র, তাদের কথা বলতে পারি। আর কিছু কিছু রয়েছে উপ আঞ্চলিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র বা সাব রিজিওনাল, বলা যায় যে পাওয়ারফুল স্টেট। এইভাবে আমরা কিন্তু ক্যাটেগরাইজেশন করে থাকি বা শ্রেণী বিভাগ করে থাকি। সুতরাং কোন রাষ্ট্র কতখানি প্রভাব বিস্তার করতে সমর্থ হবে সেই হিসেবে তাকে যদি বিচার করতে হয়, ক্ষমতার পরিমণ্ডলে তাকে আমরা দুভাবে ভাগ করতে পারি। দু ধরনের ক্ষমতা বলতে পারি। একটা হচ্ছে হার্ড পাওয়ার বা যেটাকে বলা হয় প্রবল শক্তি, আর একটা হচ্ছে সফট পাওয়ার বা যেটা অপেক্ষাকৃত নরম শক্তি হিসেবে আমরা বিচার করতে পারি। আচ্ছা, এরপরে যেটা বলা যায় যে যদি শক্তি, অর্থাৎ আমরা তো বাস্তববাদীরা বলেছিলেন যে ক্ষমতার প্রধান পরিচয়, রাষ্ট্রের প্রধান পরিচয় হচ্ছে টু অ্যাকোয়ার দ্য পাওয়ার, অর্থাৎ ক্ষমতা অর্জন করতে হবে। সুতরাং সেই শক্তি বা ক্ষমতা আন্তর্জাতিক ব্যবস্থায় যখন অনেকগুলো রাষ্ট্রের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, তখন তাকে আমরা সাধারণত বহু কেন্দ্রিক ব্যবস্থা বা বহু মাত্রিক ব্যবস্থা বা বহু মেরু ব্যবস্থা হিসেবে বা মাল্টিপোলার সিস্টেম হিসেবে উল্লেখ করতে পারি। আর যদি দেখা যায় যে শক্তি দুটো রাষ্ট্রের মধ্যে বন্টিত হয়, তবে তাকে আমরা বাইপোলার সিস্টেম বা বলতে পারি যে বাইপোলার সিস্টেম হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। এবং আরেকটা কথা বলা যেতে পারে যে রাষ্ট্র দুটি যদি খুব প্রবল শক্তিধর হয়ে থাকে, তাহলে তাকে আমরা সাধারণত দ্বিমেরু কেন্দ্রিক ব্যবস্থা হিসেবেও আমরা তাকে উল্লেখ করতে পারি। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি ক্ষমতা কেবলমাত্র একটি রাষ্ট্রের মধ্যে থাকে, তবে বা একটি রাষ্ট্রের মধ্যে শক্তিশালী হয়ে ওঠে, তবে তাকে এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা হিসেবেও আমরা তাকে উল্লেখ করতে পারি। অর্থাৎ তাহলে মেরুকেন্দ্রিক দিক দিয়ে যদি বিচার করে থাকি, তাহলে দেখা যায় যে তিনটে ব্যবস্থার কথা আমরা বলে থাকি। একটা হচ্ছে এক মেরু কেন্দ্রিক ব্যবস্থা, একটা হচ্ছে বাইপোলার বা দ্বিমেরু কেন্দ্রিক ব্যবস্থা, এবং আরেকটা যেটা বলা যায় সেটা হচ্ছে বলা যায় যে বহু মেরু কেন্দ্রিক ব্যবস্থা, অর্থাৎ ইউনিপোলার সিস্টেম। আর একটা হচ্ছে তোমার বাইপোলার সিস্টেম, এবং তৃতীয়ত যেটা বলা যায় মাল্টিপোলার সিস্টেম হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। সুতরাং দু ধরনের ক্ষমতা আমরা বলছি, একটা হচ্ছে হার্ড পাওয়ার বা কঠিন ক্ষমতা, আর একটা হচ্ছে সফট পাওয়ার বা নরম ক্ষমতা। এবং সেই অনুযায়ী অনেককে বলা হচ্ছে যে আমরা তিন ধরনের রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে পারি। একটা হচ্ছে ইউনিপোলার সিস্টেম বা একমেরু ব্যবস্থা, একটা হচ্ছে দ্বিমেরু ব্যবস্থা বা বাইপোলার সিস্টেম, এবং তৃতীয় হচ্ছে বহুমেরু ব্যবস্থা বা মাল্টিপোলার সিস্টেম হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। এই প্রসঙ্গে বলতে গিয়ে বাস্তববাদী তাত্ত্বিক হিসেবে আমরা যাদের প্রমিনেন্ট রিয়ালিস্ট থিওরিটিশিয়ান হিসেবে যাদের পেয়ে থাকি, তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রান্স জি মর্গান। সেই বাস্তববাদী চিন্তাবিদ যিনি আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতার জন্য একটা সংগ্রাম বলে উল্লেখ করেছেন, এবং বলেছেন যে যে দেশগুলি ক্ষমতার সুরক্ষা করার জন্য শুধু ক্ষমতা অ্যাকোয়ার করলেই হয় না, রাষ্ট্রের শুধু কাজ হবে যে ক্ষমতা অ্যাকোয়ার করবো বা ক্ষমতা লাভ করব, সেটা তো হতে পারে না। যদি ক্ষমতা অর্জন করতে হয়, তাকে ঠিকমতো প্রোটেক্ট করতে হয় বা ঠিকমতো রক্ষণ করতে হয়, অর্থাৎ একে অপরের সাথে। সুতরাং দেখা যাচ্ছে এই বিষয়গুলো ভীষণভাবে সম্পৃক্ত হয়ে থাকে বা জড়িত হয়ে থাকে। অর্থাৎ ক্ষমতা অ্যাকোয়ার থাকলে ক্ষমতার প্রোটেকশন বা সুরক্ষার ঠিক মতো প্রয়োজন রয়েছে বা দরকার আছে, তবেই কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বা আন্তর্জাতিক পরিবেশে
বিভিন্ন রাষ্ট্র তার নিজস্ব ক্ষমতা বলে সার্ভাইভ করতে পারে বা বেঁচে থাকতে পারে। সুতরাং ক্ষমতার জন্যই দেখা যাচ্ছে যে এই যে ইচ্ছে বা এই যে আকাঙ্ক্ষা, সেটা দেখা যাচ্ছে যে তার ফলে একটা রাষ্ট্র কিন্তু অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রাখতে এবং আন্তর্জাতিক বিষয় অর্থাৎ পার্টিসিপেট করার জন্য বা অংশগ্রহণের জন্য দেশগুলি কি হচ্ছে চেষ্টা করে থাকে এবং সেই ক্ষেত্রে ইচ্ছার পেছনে অর্থাৎ এই চালিকা শক্তিটা কাজ করে থাকে। অর্থাৎ কি বলা হচ্ছে, ক্ষমতাকে অ্যাকোয়ার করতে হবে, ক্ষমতাকে কি করতে হবে, অ্যাকোয়ার বা কি হচ্ছে নকল করার একটা আকাঙ্ক্ষা। অর্থাৎ সুতরাং ইউএস এর মতো দেশ বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র দেখো, সে ক্ষমতাকে যথেষ্ট, সে একটা পাওয়ারফুল স্টেট, সে কিন্তু ক্ষমতাকে অ্যাকোয়ার করেই বসে থাকেনি, সেটাকে ঠিক মতো প্রোটেক্ট করার চেষ্টা করে, যার ফলে সে কিন্তু এখনো শক্তিধর রাষ্ট্রের কর্ম কি হচ্ছে তকমাটা নিয়ে বেঁচে থাকে। অন্যদিকে তৃতীয় বিশ্বের দেশগুলো হিসেবে ভারতবর্ষ তাদের মধ্যে এগিয়ে যাচ্ছে এবং ভারতবর্ষ কিন্তু আগে থেকে অনেক ক্ষমতাশালী হয়ে উঠেছে। নিশ্চয়ই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্ত প্রেক্ষাপট, সামরিক, সাইন্টিফিক বা প্রযুক্তিগত দিক দিয়ে যদি বিচার করতে থাকো, নিশ্চয়ই রাষ্ট্রের বা কোনো এশিয়ান কান্ট্রির মধ্যে ভারতবর্ষ এবং চীন একটা খুব বড় অগ্রবর্তী রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। কিন্তু সে কেন এগোতে পারছে, তার মধ্যে এই যে ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা বা অ্যাকোয়ার করার যে একটা উদ্গ্রীব নেশা যেটা রয়েছে, যার জন্য সে কিন্তু আজকে কি হচ্ছে শক্তিধর রাষ্ট্র। নিশ্চয়ই সেই প্রবল শক্তিধর একটা রাষ্ট্র হয়ে উঠতে পারেনি এখনো, কিন্তু থার্ড ওয়ার্ল্ডের তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে কম্পারেটিভলি সবচেয়ে শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। সেই জন্য এক্ষেত্রে কিন্তু সেখানে কোনো দর্থকতা নেই। কেনেথ ওয়ালজের মতো যারা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, অর্থাৎ যারা কিন্তু নিও রিয়েলিস্ট হিসেবে পরিচিতি পেয়ে থাকেন বা তকমা পেয়ে থাকেন, এই নববাস্তববাদীরা বলেন যে এই বাইপোলার বা দ্বিমেরু ব্যবস্থা হলো সবচেয়ে, তার মতে হচ্ছে সবচেয়ে একটা স্টেবিলার সিস্টেম বা স্থিতিশীল ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। এবং সেই ক্ষেত্রে তারা বলছেন কেন, বলছেন এই কারণে যে স্যাটেলাইটের সাথে দুটি হেজিমনির মধ্যে ক্ষমতা বিভক্ত হয়ে যায়। হেজিমনি মানে আধিপত্য, অর্থাৎ দুটি ব্লকের মধ্যে ক্ষমতার বন্টন পরিলক্ষিত হয়ে থাকে। তাই এই দ্বিমেরু ব্যবস্থা পৃথক পৃথক রাষ্ট্রের যদি ফরেন পলিসি দেখো বা বৈদেশিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এইভাবে বিশ্ব রাজনীতিকে অনেকখানি তারা কি করে থাকে, নির্মিত করে থাকে বা অনেকখানি তাকে কি করে থাকে, কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে থাকে। আমরা তো কোল্ড ওয়ারের কথা বলেছিলাম, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের কথা বলেছিলাম এবং সেই ঠান্ডা যুদ্ধের যদি বিচার্য বিষয় হয়, আমরা পরেও আবার আলোচনা করব। সেই ঠান্ডা যুদ্ধে দেখা গেছে দুটি ব্লক তৈরি হয়েছিল, একটা ছিল কমিউনিস্ট ব্লক আর একটা ছিল যেটা পুঁজিবাদী ব্লক বা ক্যাপিটালিস্ট ব্লক। এবং দেখা গেছে যে সুতরাং এই দুটো ব্লকের মাধ্যমে অনেক দিন, প্রায় 90-এর দশক পর্যন্ত বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক্স অনেকখানি নিয়ন্ত্রিত হয়েছে বা অনেকখানি কন্ট্রোল হয়েছে। আমরা আন্তর্জাতিক পরিসরে যদি লক্ষ্য করে থাকি, তাহলে দেখা যায় যে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের রাষ্ট্রের কোএক্সিস্টেন্স বা সহাবস্থান পরিলক্ষিত হয় এবং প্রতিটি রাষ্ট্রের নিজস্ব নিশ্চয়ই ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে বা জাতীয় স্বার্থ রয়েছে। প্রতিটি পৃথক জাতীয় স্বার্থ এই পাওয়ার ব্লকের স্বার্থের একটি ইন্টিগ্রাল পার্ট হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ একটা অন্তর্নিহিত অংশ বা পার্টের পার্সেন্ট হিসেবে বিবেচিত হয়। কেন এই কথাটা বলা হলো, কথাটা যৌক্তিকতাতেই আছে। যখন আমরা ঠান্ডা যুদ্ধের সময় দুটি ব্লকের কথা বলছি, সেখানে দেখছি কমিউনিস্ট ব্লক, যার নেতৃত্বে থাকছে রাশিয়া। সুতরাং রাশিয়ার মতাদর্শ, আজকে রাশিয়া আগে ছিল ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। সুতরাং ইউএসএসআর এর ব্লকের যে মতাদর্শ, সেই মতাদর্শ কিন্তু যারা অনুসরণ করে সেই সমস্ত রাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে এটা কিন্তু পার্ট এবং পার্সেল বা অন্তর্নিহিত অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
এখন দেখা যায় আমেরিকার প্রখ্যাত রাজনীতিবিদ যার নাম হচ্ছে রবার্ট টার, তিনি তার পুস্তকেও কিন্তু ক্ষমতা সম্পর্কে তার ধারণা ব্যক্ত করেছেন। কি ব্যক্ত করেছে? বলা হয়েছে যে এর বিয়ের ওপর ক্ষমতা হতে পারে, থাকতেই পারে যে পরিমাণে, এবং যে বিকে এমন যখন ক্ষমতা থাকতে পারে, বিয়ের উপর ক্ষমতাটা শুধু ইম্পোজ করে দিলে হয় না, বিকে এমন কিছু করতে পারে যা বি কিন্তু বিকে এমন কিছু করতে হবে যা বি অন্যথা করতে পারবে না। কেন? এই যেহেতু তার উপর ক্ষমতা আরোপ করছে বা ইম্পোজ করছে। সুতরাং এর সেই ধরনের ক্যাপাবিলিটি বা সেই ধরনের সামর্থ্য প্রয়োজন আছে যার মাধ্যমে সে কিন্তু বিকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ সুতরাং তার মানে এই পরিবর্তনে কি বোঝানো যায়? এ হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল রাদার দ্যান বি। অর্থাৎ এ কিন্তু বিয়ের থেকে অনেক ক্ষমতাশালী রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এর এই ক্ষমতা প্রয়োগ করার যে ক্ষমতা অনেকে বলে থাকে, এটার মধ্যে একটা রিলেটিভিটি থাকে, অর্থাৎ আপেক্ষিকতা থাকে, এবং এটা বলা যায় যে এটা কিন্তু কখনো একেবারে শাশ্বত নয়, অর্থাৎ এর পরিবর্তন করতে পারবে না, এটা কিন্তু বলা যায় না। রবার্ট টালের যুক্তি হচ্ছে, বলা যায় যে এই যে রিলেটিভিটি, এটা কিন্তু অনেক সময় সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু কি হয়ে যেতে পারে, সেটার আপস এন্ড ডাউনস হতেই পারে, এবং দেখা যাচ্ছে যে তার ফলে হয়তো এক সময় দেখা যাবে যে এই কিন্তু বিয়ের থেকে অতটা আর ক্ষমতাশালী রইল না, রাদার দ্যান বি কিন্তু এর থেকে অনেক ক্ষমতাশালী হয়ে উঠল। সুতরাং দেখা যায় যে বলা যায় যে এই ক্ষমতার মধ্যে দেখা যায় যে একটি কার্যকারণ সম্পর্ক থাকে, এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে তখন রবার্ট টাল বলেছে এটা কিন্তু মাল্টি, অর্থাৎ বলা যায় ডাইমেনশনাল দেখা যায়, অর্থাৎ বহুমাত্রিক ধারণা কিন্তু কি আসতে পারে। তাই তিনি বলেছিলেন যে শক্তিকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হয়, তাহলে সত্যি বলতে হয় শক্তি কিন্তু অনেক, এবং অনেক ব্যাপার কনসেপ্টটা অনেক ব্রডার সেন্সে ব্যবহার করা যেতে পারে, এবং বিভিন্ন উৎস বা বিভিন্ন সোর্স থেকে শক্তি অ্যাকোয়ার করা যেতে পারে। এবং একটা কথা বলা যায় যে শক্তি কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যে ইট ইজ চেঞ্জেবল ইন নেচার। সুতরাং সেক্ষেত্রে বলা যায় যে অনেকে বলেন শক্তির কোনো স্টেবিলিটি বা পারমানেন্সি নেই, এই কথাটা বলা যেতে পারে। আচ্ছা, এবার যে দেশগুলো আমরা বলেছি সেলফ ডিপেন্ডেন্ট বা স্বনির্ভর যে দেশগুলো রয়েছে, সেই স্বনির্ভর দেশগুলির মধ্যে ক্ষমতা এবং পারস্পরিক সম্পর্কের যদি নির্ধারণ লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় যে সেই নির্ধারণের ক্ষেত্রে দুজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা আমরা বলতেই পারি। কাদের কথা বলতে পারি? একজন হচ্ছে জোসেফ কোহেন এবং আরেকজনের নাম হচ্ছে রবার্ট নাল। তারা দুজনে মিলে কি বলেছিল? তারা একটা বই লিখেছিল যেটাকে বলা যায় পাওয়ার অ্যান্ড বলা যায় যে ডিপেন্ডেন্স, এই বলে একটা বই রচনা করেন, এবং সেই বইতে বলেছিলেন যে এই দুটির মধ্যে যদি দেখা যায় যে তারা বিচার করতে চেয়েছিলেন যে সম্পর্ককে যদি বিচার করতে হয়, অর্থাৎ ক্ষমতা এবং ইন্টারডিপেন্ডেন্স বা পারস্পরিক নির্ভরশীলতা, তাহলে সেখানে বলা যায় যে ইট ইজ আসিমেট্রিক্যাল, অর্থাৎ কিন্তু আসিমেট্রিক্যাল, এবং বলা যায় যে অর্থ এই যে এই পারস্পরিক নির্ভরশীলতা থাকলেও সেখানে একটি কিন্তু ক্ষমতার বন্ধে থাকে। অর্থাৎ আজকে দিনে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় মধ্যপ্রাচ্যের যদি দেশগুলো দেখা যায়, তারা কিন্তু কি হচ্ছে অয়েল মানে তেলের দিক দিয়ে যথেষ্ট স্বনির্ভর রাষ্ট্র, শুধু তাই নয়, এবং তারা কিন্তু অন্য রাষ্ট্রকে তৈল সরবরাহ করে থাকে, যেটাকে ক্রুড অয়েল এক্সপোর্ট করে থাকে। সুতরাং সেই দিক দিয়ে দেখো, ধরো ভারতবর্ষ সেই ক্ষমতাটা তার নেই, এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষকে সেখানে কিন্তু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির উপরে বেশি কিন্তু কি করতে হচ্ছে, নির্ভরশীল বা ডিপেন্ড থাকতে হচ্ছে। সুতরাং এই যে পারস্পরিক নির্ভরশীলতা, সেখানে এই সম্পর্কটা তারা বলছেন যে যারা রবার্ট নাইল বা জোসেফ কোহেনের মতো লোকেরা বলছেন যে
ইট ইজ অ্যাসিমেট্রিক্যাল ইন ক্যারেক্টার। অর্থাৎ বলা যায় যে সমস্ত অ্যাক্টর গুলো রয়েছে আন্তর্জাতিক পরিসরে এই কারকদের প্রভাব বিস্তারের ক্ষেত্রে কিন্তু যে ধরনের সম্পর্ক থাকবে সেই ধরনের সম্পর্কের উপর ভিত্তি করেও কিন্তু কি হবে, ক্ষমতা প্রতি রাষ্ট্রের ক্ষমতাটাও নির্ধারিত হয়ে যাবে। সুতরাং দেখা যায় এই কারকগুলোকে আমাদের কিন্তু অস্বীকার করা জায়গা নেই। সেখানেও রাষ্ট্র কারক হতে পারে, রাষ্ট্র তো একটা মেন অ্যাক্টর, সেটা তো অস্বীকার আমরা করতে পারি না। কিন্তু রাষ্ট্রের মধ্যেও আরো অনেক ইউনিট আছে যেগুলোকেও আমরা অ্যাক্টর বা কারক হিসেবে বিবেচনা করতে পারি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপ অফ পাওয়ার বা ক্ষমতা শ্রেণী বিভাগকে আমরা আলোচনা করব। আলোচনা যখন শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ক্ষমতাকে আমরা দুটো ভাবে ক্যাটেগরাইজ করতে পারি। একটা হচ্ছে হার্ড পাওয়ার বা কঠিন ক্ষমতা, আর একটা হচ্ছে সফট পাওয়ার বা নরম ক্ষমতা। এখন বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতা শ্রেণী বিভাগ অনেকে বলে যে না, এভাবে বিভিন্ন ভাবে হতে পারে, একে দুভাগে ভাগ করা যেতে পারে না। তবে এই ধরনের যে প্রকারভেদ, কোন রাষ্ট্রের তার নিজস্ব নেচার, তার যে অ্যাবিলিটি বা সামর্থ্য রয়েছে, সেটা অন্য রাষ্ট্রের নীতি বা তার সামর্থ্যকে বা তার পলিসিকে কতখানি প্রভাবিত করতে পারে, সেটাও কিন্তু একটা ডিটারমিনিং ফ্যাক্টর বা বিচার্য বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। তবে ক্ষমতার নিরিখে যদি বলা যায় তাহলে দেখা যায় যে খুব সংখ্যক রাষ্ট্রই রয়েছে যারা কিন্তু অন্য রাষ্ট্রকে ভীষণভাবে প্রভাবিত করতে পারে। সেখানে আমরা আমেরিকার কথা বলতে পারি, রাশিয়ার কথা বলতে পারি, জার্মানির কথা বলতে পারি, এশিয়ার কান্ট্রি হিসেবে চীনের কথা বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি, কিন্তু এদের সংখ্যাটা অনেকটাই কম। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে হার্ড পাওয়ার বা কঠিন ক্ষমতা হিসেবে কি করতে পারি। সেখানে দেখা যায় যে এই কঠিন ক্ষমতা বা সামর্থ্য বা এবিলিটি বা ক্ষেত্রে কি বলা হচ্ছে, যা অন্য রাষ্ট্রকে অনেক ক্ষেত্রে প্রভাবিত বা ইনফ্লুয়েন্স করতে পারে বা প্রভাবিত বা রাষ্ট্রের ব্যবহারকে অনেকখানি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে। সেখানে বলা হচ্ছে যে হার্ড পাওয়ার অধিকারী যে রাষ্ট্রগুলো রয়েছে তারা কোনো কারণে যদি প্রয়োজন মনে করে তারা কিন্তু হুমকিও দিতে পারে, থ্রেটে ইউজ করতে পারে, মিলিটারি এবং ইকোনমিক যে তাদের মিলস রয়েছে সেগুলোকে মাধ্যমেও সে তার ক্ষমতাকে ব্যবহার করতে পারে। সুতরাং ইংলিশে যেটা বলা যেতে পারে, the exercise of hard power is an illicit, অর্থাৎ আক্রমণাত্মক হিসেবে বিবেচনা করতে পারে, এবং coercive in nature, অর্থাৎ coercive মানে প্রাকৃতিক দিক দিয়ে ভীষণভাবে একটা coercive মানে ভীষণভাবে দান্তিকতা সেখানে লক্ষ্য করা যায়। বাট বাবা এটা বলা যায় যে এছাড়াও it can be used to forcefully কি বলা যেতে পারে ইনটা পলিটিক্স, অর্থাৎ রাজনীতিতে অনেক সময় তাদের জোর করে ব্যবহার করা হয়ে থাকে, যার ফলে দেখা যায় যে এই ক্ষমতার বলে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রকে অনেকটা কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে বা কন্ট্রোল করতে পারে। সুতরাং রাষ্ট্র খুব শক্তিশালী রাষ্ট্র হিসেবে তখনই প্রতিভাত হতে পারে বা তখনই আমাদের কাছে ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে আসতে পারে বা বিচার্য বিষয় হিসেবে আসতে পারে যখন অর্থনৈতিক উন্নয়ন একটা রাষ্ট্রের ভীষণভাবে হয়, অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট ভীষণভাবে হয়, এবং তার সঙ্গে পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে মিলিটারি ক্যাপাসিটি বা সামরিক ক্ষমতার ব্যবহার তার যথেষ্ট থাকে, তবেই তাকে আমরা পাওয়ারফুল স্টেট বা রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে পারি। সুতরাং একটা রাষ্ট্রে যা হার্ড পাওয়ার হিসেবে বিবেচিত হবে বা হার্ড পাওয়ারফুল স্টেট হিসেবে বিচারিত হবে, বিবেচনার বিষয় হবে, তার কি কি ডিটারমিনিং ফ্যাক্টর থাকতে পারে, কি কি নির্ধারক ক্ষমতা থাকতে পারে বা উপাদান থাকতেই হবে। প্রথমত বলা যায় যে পরিকাঠামোর জন্য, অর্থাৎ পরিকাঠামো অর্থাৎ বলা হয় যে কিভাবে রাষ্ট্রটা নিজের পরিকাঠামো বা স্ট্রাকচারটাকে ডেভেলপ করবে, তার জন্য কিন্তু একটা বিগ ইনভেস্টমেন্টের কথা বলে, অর্থাৎ বৃহৎ পুঁজির প্রয়োজন। সঙ্গে থাকবে ম্যানুফ্যাকচারিং ইউনিট,
পরিকাঠামোকে যদি ঠিকমতো তৈরি করতে হয়, তবে কিন্তু যেটা তৈরি করা হবে সেই এককটা সেখানে থাকবে। এছাড়াও সামরিক, মিলিটারি, প্রযুক্তিগত, টেকনোলজিক্যাল এবং ইনোভেশন সেক্টর, অর্থাৎ যেগুলোতে তারা নিজেরা কিছু করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এই ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে এবং সেটা একটা ইনর্মাস ওয়েতে হবে বা বিশাল পুঁজির প্রয়োজন আছে বলে মনে করা হয়। যদি হার্ড পাওয়ারটাকে হতেই হবে, সঙ্গে একটা সেই দেশের একটা দৃঢ় গ্রস ডেভেলপমেন্ট অর্থাৎ জিডিপি থাকা প্রয়োজন আছে। হার্ড পাওয়ার বা অতি শক্তিধর যে রাষ্ট্রগুলো রয়েছে, সেগুলো নিজেদের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্টকে বজায় রাখার জন্য সাধারণত খুব উদ্বেগ বা খুব রিস্ক থাকে এই কাজগুলোকে ঠিক মতো ম্যাটেরিয়ালাইজ করা বা বাস্তবে করে থাকা। এই ধরনের হার্ড পাওয়ার শক্তিধর রাষ্ট্রগুলি বা অর্জনকারী রাষ্ট্রগুলি দেখা যায় যে সুতরাং তাদের কি বললাম, অর্থনৈতিক এবং সামরিক এই দিক দিয়ে তারা প্রবল শক্তিধর হয়ে উঠতে চাই, ওঠার চেষ্টা করে এবং সেই কারণে অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে তারা সেই জন্য প্রচন্ড ম্যাসিভ রিস্ক নিয়ে থাকে, প্রচন্ড ঝুঁকি নিয়ে থাকে। এবং কি হচ্ছে, কেন? ওই একটাই মাথায় জীবন করে হার্ড পাওয়ার রাষ্ট্র হিসেবে নিজেকে বিবেচনা করার চেষ্টা করে। এবার আমরা হার্ড পাওয়ারে কতগুলো উদাহরণ দিয়ে থাকি। উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, এর কথা আমরা বলতেই পারি। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে 1991 সালের গঠনের কথা বলতে পারি, যেখানে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে ইরাকে একটা ইন্টারভেন করেছিল বঙ্গোপসাগরীয় যুদ্ধের সময়, বা 2003 সালেও তারই কিন্তু আবার পুনরাবৃত্তি ঘটেছিল। এবং সেক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে যে তাই গ্লোবাল ওয়ার অন টেরোরিজমের ক্ষেত্রে হার্ড পাওয়ার রাষ্ট্র হিসেবে কিন্তু আমেরিকাকে প্রতিহত করা যেতে পারে। অন্যদিকে দেখা যায় যে আফগানিস্তানের সঙ্গে যে দীর্ঘ যুদ্ধে, সেখানেও আমেরিকা অনেকদিন লিপ্ত ছিল। এবং সেক্ষেত্রে দেখা যায়, তবে হ্যাঁ, এই ওয়ারফেয়ারে বা এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব যে মিলিটারি পাওয়ার রয়েছে, নিজস্ব যে সামরিক ক্ষমতা রয়েছে, সেই সামরিক ক্ষমতা কিন্তু জয় হয়নি এবং সত্যি সাইমালটেনিয়াসলি সেখানেও কিন্তু পলিটিক্যাল ভিক্টরিও হয়নি। অন্যদিকে অন্যান্য দেশগুলির ক্ষেত্রে যদি উল্লেখ করা হয়, এশিয়ান কান্ট্রি হিসেবে জাপানের কথা বলতে পারি, আবার যদি জার্মানির কথা বলি, সেগুলো দিক থেকে দেখা যায় যে অর্থনৈতিক বা ইকোনমিক্যালি এই সমস্ত রাষ্ট্রগুলি হচ্ছে খুব পাওয়ারফুল স্টেট হিসেবে বিবেচিত হয়ে থাকে। কিন্তু কঠিন শক্তিধর রাষ্ট্র নয় বলে অনেকে বলে থাকেন এইগুলো, কারণ তাদের এই কঠিন শক্তিধর রাষ্ট্র বা হার্ড পাওয়ার গেনার যে স্টেটগুলো রয়েছে, তাদের সঙ্গে সাধারণত প্রবল শক্তিধর মোস্ট পাওয়ারফুল কান্ট্রি হিসেবে যাদের আমরা প্রতিঘাত করার চেষ্টা করি, তাদের মধ্যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে। কি ধরনের পার্থক্য রয়েছে? কারণ তাদের সামরিক স্বার্থের অভাব রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশগুলিকে এই দেশগুলি ততটা কি করতে পারে না, ইনফ্লুয়েন্স করাতে পারে না বা প্রভাবিত করতে পারে না। এখন দেখা যাচ্ছে যে একটি রাষ্ট্র যখন খুব পাওয়ারফুল হয়ে ওঠে বা খুব শক্তিশালী রাষ্ট্র হিসেবে তখনই পরিচিতি পাবে বা প্রতিভাত হবে যখন তার ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন সামরিক ক্ষমতার সঙ্গে মিলিটারি পাওয়ারের সঙ্গে সাইড বাই সাইড চলতে থাকে। এবং শুধু তাই নয়, পরিকাঠামোয় যেটা বলা হলো, যে বলা যায় যে দেখা যায় যে এই যে বলেছিলাম আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে আমেরিকার এতদিন লিপ্ত থাকা, সেটাও কিন্তু দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বা অর্থনৈতিক দিকে হয়তো অনেক দিক দিয়ে তারা প্রচুর ইনভেস্ট করেছে, কিন্তু যে বলা যায় যে পলিটিক্যাল গেনার বা রাজনৈতিক জয় হয়েছে, সেটাও কিন্তু বলা যায় না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সফট পাওয়ার বা নরম পাওয়ার বলতে আমরা কিভাবে বলা যেতে পারে। সুতরাং নরম ক্ষমতাকে এভাবেও সংজ্ঞায়িত করা যায় বা ডিফাইন করা যায়।
নরম শক্তির মাধ্যমে এই ধরনের শক্তিটা হচ্ছে রাষ্ট্রগুলো বজায় থাকে অ্যাজ এ সফট পাওয়ার হিসেবে, তাদের মধ্যে কিন্তু অন্য বিষয় বা উপাদানগুলো কাজ করে। কি উপাদান? সেই রাষ্ট্রের সংস্কৃতি বা কালচার, সিনেমাটোগ্রাফি চলচ্চিত্র, ভ্যালুস মূল্যবোধ, এথিক্স, সামাজিক, নৃকুলগত বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে রিলেশন, সম্পর্ক, ঐতিহাসিক এবং মানবিক সম্পর্ক, হিউম্যান রিলেশনের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তারা সম্পর্ককে নির্ধারিত করার চেষ্টা করে। অর্থাৎ কি হচ্ছে, ফোর্সফুলি তারা পাওয়ার অ্যাকোয়ারের কথা ভাবে না, তারা অনেক বেশি সফিস্টিকেটেড। তারা কিন্তু বলে ঠিক আছে, কালচারের এক্সচেঞ্জ ঘটাও, কালচারের আপলিফমেন্ট ঘটাও, এই ব্যাপারগুলোতে উপর গুরুত্ব দেওয়া হয়। নরম ক্ষমতা বা সফট পাওয়ারের ব্যবস্থা এই চারটা সাধারণত কি হিসেবে ব্যবহার করা হয়? একটা যন্ত্র বা টুল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং তারা সেইভাবে অন্যান্য রাষ্ট্রের বৈদেশিক নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। যেমন অনেক আগে যদি রবীন্দ্রনাথের কথা আমরা ভাবি, সেখানে দেখা যায় যে ভারতের সঙ্গে চীনের যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল, সেখানেও কিন্তু এই রাবীন্দ্রিক যে পরিচর্যা চর্চা, সেটাও কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছিল। এবং আজকেও কিন্তু দেখা যায় যে রবীন্দ্রনাথের স্বপ্নের তৈরি যে শান্তিনিকেতন, সেখানে কিন্তু চীন ভাষা পরিচর্যার একটা কিন্তু কি রয়েছে, যথেষ্ট ভালো উন্নত গুরুত্বপূর্ণ ব্যবস্থা রয়েছে। জোসেফ নাইক এই নরম ক্ষমতার ধারণাটাই কিন্তু সেই জন্য এই সফট পাওয়ারের কনসেপ্টটা প্রথমে তিনি এনেছিলেন এবং বলেছিলেন যে একটা দেশ যদি এইরকম নরম ক্ষমতার মাধ্যমে অর্থাৎ সাংস্কৃতিক বৈচিত্র্যতা বা কালচারাল ডাইভার্সিটি অফ কালচারের মাধ্যমে অন্যান্য দেশের নীতিকে সত্যি ইনফ্লুয়েন্স করতে পারে বা প্রভাবিত করতে পারে, তবে সেখানে তাই বলা হয় যে তারাও কিন্তু ইংলিশে বক্তব্য রেখেছে, সেটা হচ্ছে যে soft power depends on its abilities to gain the results through soft tools and not hard tools। কথাটার মানে কি? অর্থাৎ বলা হচ্ছে যে নরম ক্ষমতা সবসময় কি হচ্ছে যে যদি তার সেই সামর্থ্য থাকবে সফট টুলস এর মাধ্যমে বা নরম যন্ত্রপাতির মাধ্যমে সেটা বেশি ক্ষমতা অর্জন করার চেষ্টা করবে। কখনোই কিন্তু এই যে হার্ড টুলস বা প্রবল শক্তিধর যে যন্ত্র বা যে আজকে রয়েছে তার মাধ্যমে ক্ষমতা অর্জন করার চেষ্টা তারা করবে না। তাই দেখা যাচ্ছে, দেখো আন্তর্জাতিক পরিবেশে যদি বিচার করো, তাহলে এই সফট পাওয়ার বা নরম ক্ষমতা তাহলে অনেক বেশি, বরং রিলেটিভলি অনেক বেশি ইম্পর্টেন্স বা গুরুত্ব পাচ্ছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ভীষণভাবে তাৎক্ষণিক, ইমিডিয়েট হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে যুক্তিযুক্ত, নিশ্চয়ই যথেষ্ট তার পেছনে সাস্টিফিকেশন রয়েছে এবং সাইমালটেনিয়াসলি আর একটা রয়েছে যে তার এফেক্টিভনেস খুব দেখা যায়। কেননা ওদিকে আবার হার্ড পাওয়ারের মতে এই নরম ক্ষমতা কিন্তু পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করতে বা জনমত গঠনের ক্ষেত্রে এবং দেখা যায় যে পাবলিক যে পলিসি রয়েছে সেই নীতিগুলোকে আলোচনা করার ক্ষেত্রে যথেষ্ট ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। এবং বিভিন্ন যে ইন্টারঅ্যাক্টিং যে স্টেট, আমরা কি বলেছিলাম, আন্তর্জাতিক পরিমণ্ডলে কখনো কোনো রাষ্ট্র একা সার্ভাইভ করতে পারে না। আমাদের কিন্তু আমরা কখনোই একটা আইসোলেট ভাবে থাকতে পারি না, ঠিক সেই জিনিসটা একটা রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। একটা রাষ্ট্র কিন্তু কখনো আইসোলেট ভাবে বাঁচতে পারে না, তাই তার সফট পাওয়ার, তার নিজস্ব এবিলিটি, সামর্থ্যের উপর সেটা নির্ভর করে এবং সেখানে কিন্তু হার্ড টুলসের প্রয়োজন হয় না। এবং সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে ধরো যে বলেছে ইন্টারন্যাশনাল যোগা ডে বা আজকে আমাদের এই যে চলচ্চিত্র বা সিনেমাটোগ্রাফি বলছে, যেটা ভারতবর্ষের ভীষণভাবে রক্ষিত হয়, ভারতবর্ষের চলচ্চিত্র পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় বা বিভিন্ন দেশে সেটা প্রভাবিত করে থাকে, ইনফ্লুয়েন্স ঘটিয়ে থাকে। ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন, ভারতীয় অর্থনীতি বা ইকোনমিক্স
এবং বলা যায় যে এই ডাইভার্সিটি বা বৈচিত্র্যতার ক্ষেত্রে তারা কিন্তু সফট পাওয়ার হিসেবে সাধারণত বিবেচিত হয়ে থাকে। এখন আমরা বলতে পারি যে এই যে বলিউডের কথা বলছি, আমি টলিউডের কথাও বলতে পারি। যেমন দেখা যায় যে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার নিজের জীবনের একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো একটা বই চলছে, তার খুব পপুলার বাংলা বইটা খুব যথেষ্ট ভালো হয়েছে, সেটা হচ্ছে অর্থনীতি বলে। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে বইটা কৌশিক গাঙ্গুলি তৈরি করেছেন, তিনি যিনি ভারতীয় একজন চলচ্চিত্রকার, তিনি তার যে মোটিভ বা যে আদর্শ নিয়ে তৈরি করেছেন সেই আদর্শটা এত সুন্দরভাবে প্রতিফলিত হয়। এবং শুধু তাই নয়, এই সিনেমায় বাংলাদেশের যিনি প্রধান নায়িকা দয়া সেন, তিনিও কিন্তু প্রধান নায়িকা হিসেবে পরিচালনা তিনি অবতীর্ণ হয়েছে। এবং সঙ্গে সঙ্গে বলা যায় যে চুনি গাঙ্গুলি যথেষ্ট হুঁশিয়ানার পরিচয় দিয়েছে। এবং এইভাবে দেখা যাচ্ছে যে সেই ছবি সারা ভারতবর্ষ তথা বাংলাদেশ তো রয়েছে, সারা পৃথিবীতে ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট হয়েছে। সুতরাং সেগুলোকেও আমরা কিন্তু আজকের দিনে আর অস্বীকার করতে পারি না, এবং এইগুলো সাধারণত সফট স্কিল হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়াও আমরা উদাহরণ হিসেবে ফুটবলের কথা বলতে পারি, অ্যামাজন রেন ফরেস্টের কথা বলতে পারি। কখন বলতে পারি? যখন আমরা ব্রাজিলকে ডিফাইন করার চেষ্টা করি বা ব্রাজিলের সফট পাওয়ার হিসেবে নিজেকে বিবেচনা করার চেষ্টা করি। অনেকে বলেন যে আমেরিকার যথেষ্ট সফট পাওয়ার, আমেরিকা তো হার্ড পাওয়ার হিসেবে আছে, কিন্তু অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলছেন যে তার মধ্যে যথেষ্ট হার্ড পাওয়ার আছে। কি অর্থে হার্ড পাওয়ার আছে? উদাহরণ বলছে যে কেন হার্ড পাওয়ার না সফট পাওয়ার আছে, হার্ড পাওয়ারের থেকেও সফট পাওয়ারের সংখ্যা বেশি। কেন? প্রথমতই হচ্ছে হলিউড তার কাছে আছে, এছাড়া রয়েছে ফ্যাশন শো হিসেবে আমেরিকার যথেষ্ট নাম রয়েছে, বিখ্যাত বড় বড় কি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে রয়েছে, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিস রয়েছে, জ্ঞান উৎপাদনের দারুণ একটা জায়গা সেখানে রয়েছে, এবং গবেষণা উন্নয়ন অর্থাৎ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিশেষ করে প্রাকৃতিক এবং মানবিক সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা আগে যখন আলোচনাটাকে এগিয়ে নিয়ে গেছিলাম, আমরা বলেছিলাম ক্ষমতাকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত যেটা বলা যায় সেটা হচ্ছে গ্লোবাল পাওয়ার বা বিশ্ব ক্ষমতা। এবং এই বৈশ্বিক ক্ষমতা বা বিশ্ব ক্ষমতা যদি বলতে হয়, তার প্রভাব সাধারণত একটা স্পেশাল স্তরে বা একটা স্পেশাল অংশে সাধারণত প্রভাবিত করে দিতে পারে স্পেশাল পাওয়ার। এবং শুধু তাই নয়, সে বিশ্ব ক্ষমতা হিসেবে নিজেকেও পরিচিতি লাভ করার চেষ্টা করতে পারে। আসলে কি জানেন তো, এই গ্রেট পাওয়ার ক্ষমতা, বিশ্ব ক্ষমতা বা ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে এটা বিবেচিত হয়ে থাকে। আসলে ভাবা হয় যে বৃহৎ শক্তিধর রাষ্ট্র এবং নরম শক্তিধর রাষ্ট্র দুটির সহাবস্থানের প্রয়োজন আছে ও এক্সিস্টেন্সের প্রয়োজন আছে। তাই বলা হয় বৃহৎ শক্তি শক্ত এবং নরম দুই ক্ষমতা নিয়েই চলে যায়। শুধু তাই নয়, এই দুটি ক্ষমতার মাধ্যমে বৃহৎ শক্তি অন্যান্য রাষ্ট্রের নিজস্ব যে ইন্টারনাল বিষয় বা পলিসি রয়েছে, অর্থাৎ আভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি সিদ্ধান্তের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে। তাই পল কেনেডি বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছে, তিনি বলেছিলেন যে যদি হিস্টোরিক্যালি বিচার করতে পারো বা ঐতিহাসিক দিক দিয়ে এবং বৃহৎ শক্তির দিক দিয়ে ক্ষমতা বা পাওয়ার একটাই মাত্র ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়নি। এবং দেখা যায় যে এটি নির্ভর করছে তাহলে পলিটিক্যাল এনভায়রনমেন্ট বা রাজনৈতিক পরিবেশের একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম টেনিয়রের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এবং এছাড়া ক্ষমতা কখনো অন্য কোনো রাষ্ট্রের ক্ষমতা বলা হয় যে সেই রকম ভাবে ডিটারমিনিং ফ্যাক্টর হতে পারে। সুতরাং বৃহৎ শক্তির যে পাওয়ার বা ক্ষমতা নির্ধারণে অনেকগুলো উপাদান কাজ করে থাকে। একটা হচ্ছে সম্পদের অ্যাভেইলেবিলিটি, অর্থাৎ বলা যায় যে কি ধরনের সম্পদ রয়েছে, তার যোগান কতখানি রয়েছে।
তার অর্থনৈতিক বৃদ্ধি, ইকোনমিক ইনক্রিজ কতখানি হচ্ছে এবং সামরিক ক্ষমতা একটা রাষ্ট্রে অর্থাৎ মিলিটারি ক্যাপাসিটি কতটা রয়েছে, সবকিছু কিন্তু মনে করা হয় যে বলা যায় যে নিজেদের স্থায়িত্ব বা স্টেবিলিটির জন্য প্রয়োজন হয়ে থাকে। তাই কেনেথ ওয়ালস বলেছিলেন যে সেখানে আরেকটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, দ্যাট ইজ দ্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা পারস্পরিক সমঝোতা এই বিষয়টির উপর। এবং সেখানে বলা হচ্ছে যে এই পারস্পরিক সমঝোতার মাধ্যমে সাধারণত দেখা যায় যে কোনো রাষ্ট্র বুঝতে পারে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য সে শক্তিধর বা পাওয়ারফুল হিসেবে বিবেচিত হতে পারে। যেমন আমরা ঠান্ডা যুদ্ধের আগে যদি দেখি তাহলে দেখা যায় যে আমেরিকা যতটাই প্রবল শক্তিধর রাষ্ট্র ছিল, তেমনি রাশিয়াও যেটা আজকের দিনে রাশিয়া, আগের দিনে যেটা ছিল ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, সেও কিন্তু প্রবল শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো। কিন্তু পরে বিষয়টি একেবারেই পাল্টে গেছে। সুতরাং বলা যায় যে এ গ্রেট পাওয়ার দেখা যায় যে ইজ দ্য ওয়ান, সেটাকেই আমরা বলে থাকি উইথ দ্য এবিলিটি টু ক্রিয়েট, নিজেকে তৈরি করার চেষ্টা করে এবং শুধু তাই না নিজেকে সংজ্ঞায়িত করার চেষ্টা করে এবং দেখা যায় যে মোনোপোলাইজ দ্য ইন্টারন্যাশনাল ক্যাটালিস্ট, এবং দেখা যায় যে ইন্টারন্যাশনাল যে ক্যাটালিস্ট কোনো কনফ্লিক্ট আছে অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে যে দান্তিকতা দেখা যায় যে সেখানেও সে আধিপত্য বিস্তার করতে চায় একটা গ্রেট পাওয়ার বা শক্তিধর রাষ্ট্র। তাই তিনি বলেছেন যে গ্রেট পাওয়ার তো বলার প্রয়োজন নেই, তাহলে সেখানে আমরা একটা অন্য কথা বলতে পারি। কি ধরনের কথা বলতে পারি? আমরা তাকে ডমিনেন্ট পাওয়ার হিসেবে উল্লেখ করতে পারি। সুতরাং বৃহৎ শক্তির জন্য বলা যায় যে কেনেথ ওয়ালস তিনটে কথা বলা হয়েছিল বা তিনটে গুণের কথা বলেছিলেন। প্রথমত বলা যায় যে বা পাঁচটা উপাদান, তিনটে না পাঁচটা ফ্যাক্টরের কথা বলেছিলেন। কোন রাষ্ট্রের নিশ্চয়ই আমরা চারিত্রিক বৈশিষ্ট্য যখন বলতে চাই, সেই রাষ্ট্রের পপুলেশনের কথা আমরা জানতে চাই। সুতরাং রাষ্ট্রের জনসংখ্যা এবং রাষ্ট্রের যে নিজস্ব বাউন্ডারি বা বলা যেতে পারে যে নিজস্ব রাষ্ট্রের যে ভৌগোলিক পরিসীমা, সেই ব্যাপারটাকেই গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে সম্পদের যোগান বা এফিবিলিটি এবং সম্পদের ঠিক মতো ব্যবহার ইউটিলাইজেশন এবং টু কালেক্ট দ্য সম্পদ বা টু কালেক্ট দ্য রিসোর্সেস ইন দ্য পিসফুল ওয়ে, অর্থাৎ সম্পদ সংগ্রহের উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। তৃতীয়ত বলা যেতে পারে যে অর্থনৈতিক যেটা আউটপুট বা ক্ষমতা বৃদ্ধি করার কথা বলা হচ্ছে। চতুর্থত হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতা, সেটারও যথেষ্ট প্রয়োজন রয়েছে এবং সেটা মনে করা যাচ্ছে এর দ্বারা সম্ভব। এছাড়াও বলা হচ্ছে যে সামরিক শক্তি এবং আউটরিচ, এই পাঁচটি অত্যাবশ্যকীয় যদি প্রয়োজনীয়তা একটি রাষ্ট্র নিজেকে করতে পারে, নিজেকে জয়ী করে দিতে পারে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থায়, তবে একটি রাষ্ট্র দেখা যায় যে একটা পাওয়ার স্টেট বা মহান শক্তি রূপে বিবেচিত হয়ে থাকে। সামরিক শক্তি, তবে সঙ্গে সঙ্গে একটা কথা বলা প্রয়োজন আছে যে সামরিক শক্তির যে অ্যাবসেন্স বা অনুপস্থিতি দেখা যায় যে একটি রাষ্ট্রকে অর্থনৈতিক বা ইকোনমিক দিক দিয়ে কি বলা যেতে পারে অনেক বেশি পরিণত তাকে করে তোলে বা ম্যাচিউর করে তোলে। অর্থনৈতিক শক্তির অ্যাবসেন্স বা অনুপস্থিতি এবং সামরিক শক্তির এদিকে উপস্থিতি দেখা যাচ্ছে যে একটি রাষ্ট্রকে কেবল কি করতে পারে, সামরিক বা মিলিটারি দিক দিয়ে যথেষ্ট প্রভাবশালী করতে পারে, তবে মহান বা অ্যাবসলিউট পাওয়ার হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি না। এরপরে আমরা যে বিষয়ে আসি সেটা হচ্ছে রিজিওনাল পাওয়ার বা আঞ্চলিক ক্ষমতা, এবং সেখানে বলা হচ্ছে যে এই অপরিহার্য প্রয়োজনগুলো ছাড়াও দেখা যায় যে একটি মহান শক্তি অন্যান্য নীতির মধ্যে রয়েছে এবং দেখা যায় বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র করেও সাধারণত সোশ্যাল অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক প্রভাব, তার নিজস্ব যে ক্রিয়েটিভিটি, উদ্ভাবনের ক্ষমতা, বিজ্ঞান প্রযুক্তির ধারণা ইত্যাদি লক্ষ্য করা যায়। একটা মহান শক্তিধর
রাষ্ট্রের তাকে কি কি বৈশিষ্ট্য থাকে, সুতরাং যখন সেটাকে আলোচনা করা হয় দেখা যাচ্ছে বলা হচ্ছে যে সেক্ষেত্রে একটা বাউন্ডারি বা নির্দিষ্ট সীমাবদ্ধ অঞ্চল রয়েছে। এইটি অঞ্চলের কতগুলো সমস্যা বা প্রবলেমকে ডিটারমাইন করার ক্ষেত্রে নির্ধারণে রাজ্যগুলির অর্থনৈতিক বলা যায় যে কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে এবং আন্তঃআঞ্চলিক বাণিজ্য এবং বলা যায় যে নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো খুব গুরুত্ব পাচ্ছে বা ইম্পর্টেন্ট হয়ে উঠছে। এবং শুধু তাই নয়, আঞ্চলিক উৎপাদন অর্থাৎ রিজিওনাল প্রোডাকশন এবং জনসংখ্যা পপুলেশন এবং বলা হচ্ছে যে দক্ষ শ্রমশক্তিতে দেখা যায় যে একটি বড় অংশ থাকবে। কিসের জন্য? তাদের হচ্ছে জন্য এবং আর এক দুটো বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা টেকনোলজিক্যাল আপডেটমেন্ট অর্থাৎ প্রযুক্তিগত অগ্রগতি এবং বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট, এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা আঞ্চলিক শক্তি অন্যান্য রাজ্যের সাংস্কৃতিক দিকগুলোতে নিশ্চয়ই প্রভাব ফেলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে দেখা যায় যে এই আঞ্চলিক শক্তি অন্যান্য রাজ্যের যে সাংস্কৃতিক দিকগুলো রয়েছে সেগুলোকেও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তার সমস্ত সেই ধরনের পোটেনশিয়ালিটি থাকে বা গুণাবলী থেকে থাকে। একটি আঞ্চলিক সাম্য সাধারণত দেখা যায় যে অন্যান্য রাষ্ট্রের সাংস্কৃতিক দিকগুলোকেও যথেষ্ট প্রভাব ফেলবে এবং সেরকম তার যথেষ্ট কি থাকবে, ইনিশিয়েটিভ থাকবে। কেন কথা বলছি? আমি বলছি দেখো সেই সময় কিন্তু সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন যখন তিনি জীবিত ছিলেন এবং সেই ধর্মের প্রভাব নিশ্চয়ই শ্রীলঙ্কা বা অন্যান্য রাষ্ট্রে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে বা সেগুলো আমরা তোমার আমেরিকার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। এগুলোকে আমরা কিন্তু অমিট করতে পারি। এইভাবে একটা আঞ্চলিক শক্তি সাধারণত দেখা যায় যে কতগুলো মৌলিক কি রয়েছে, গুণ রয়েছে। কি রকম রয়েছে? আঞ্চলিক জিডিপিতে যথেষ্ট তার ভালো অংশ রয়েছে, পার্টিসিপেশন রয়েছে, মাথা পিছু আয়, মাথা পিছু বাণিজ্য, মাথা পিছু ব্যয়, আঞ্চলিক বাণিজ্য, এই বিষয়গুলো সাধারণত খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্স বা গুরুত্ব পেয়ে থাকে। সামরিক যে সূচকগুলো রয়েছে তার মধ্যে কি রয়েছে? রয়েছে যে আধুনিক এবং সুসজ্জিত কি বলা যেতে পারে সশস্ত্র বাহিনী বজায় রয়েছে, যা এই অঞ্চলের প্রধান অংশগুলোতে যদি প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যুদ্ধকে কন্ডাক্ট করার যে এবিলিটি, পাওয়ার বা ক্ষমতা, অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর আভ্যন্তরীণ যে নিরাপত্তা সেটাকে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে। এবং দেখা যাচ্ছে যে শুধু তাই নয়, সামরিক ব্যয়ের সংখ্যা গরিষ্ঠ অংশই সাধারণত দেখা যায় যে করা হচ্ছে এখানে উল্লেখ করা হয়ে থাকে। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে সাব রিজিওনাল পাওয়ার বা উপ আঞ্চলিক অঞ্চল। এবং সেক্ষেত্রে এই উপ আঞ্চলিক শক্তি অন্যান্য যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরেও যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে এবং ছোট আঞ্চলিক স্তরে আপেক্ষিকভাবে সে তার প্রভাব প্রতিপত্তি ক্রমশ বৃদ্ধি করতে পারে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই উপ আঞ্চলিক যে বিষয়গুলো সেখানেও কিছু কিছু বিষয়কে ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যেমন উপ আঞ্চলিক যে শক্তি রয়েছে তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোর বৈদেশিক নীতি রয়েছে বা ফরেন বৈদেশিক নীতি পলিসি রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তার প্রতিবেশী রাষ্ট্রগুলির প্রতি ভারতের কি ধরনের অ্যাটিটিউড হবে সেটা গাইড করা হয়ে থাকে। বাণিজ্য এবং ইনভেস্টমেন্টকে যথেষ্ট ডমিনেট করে রাখার চেষ্টা করা হয়, মিলিটারি শক্তিকে যথেষ্ট বৃদ্ধি বা ইনক্রিজ করা হয় এবং রাজনৈতিক পরিবেশকে আপেক্ষিকভাবে এনজয় করা যায় বা উপভোগ করা যায়। এখন দেখা যাচ্ছে যে সুতরাং এতগুলো কথা তো পরপর বলে ফেললাম। এখানে বলা হচ্ছে যে উপ আঞ্চলিক শক্তি আঞ্চলিক শক্তির হিসেবে নিজেকে প্রতিঘাত করে বা রিফ্লেক্টেড করে এবং এর ফলে সে শক্তি ক্রমশ পাওয়ারফুল হয়ে উঠতে পারে এবং রিজিওনাল পাওয়ার হিসেবে নিজেকে প্রতিঘাত করতে পারে।
এই ধরনের উপ আঞ্চলিক উদাহরণ হিসেবে অঞ্চলগুলোর হিসেবে যে রাজ্য উঠে আসছে তাকে আমরা উল্লেখ করতে পারি। কিরকম উল্লেখ করতে পারি? যেমন মধ্যপ্রাচ্য খুব ভালো পূর্বায়, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, তারপরে হচ্ছে সেন্ট্রাল এশিয়া, পূর্ব আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকা, দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল প্রমুখ। সুতরাং দেখা যায় যে বৃহৎ শক্তি বিশ্বায়নের বৈষয়িক স্তরে যে কখনো পজিশন বা জায়গা বজায় রাখতে সামর্থ্য, সেক্ষেত্রে তারা চেষ্টা করে ও সেজন্য বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে, যেমন বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও স্বার্থে রয়েছে তাকেও তারা চরিতার্থ করার চেষ্টা করে। অন্যদিকে আবার আঞ্চলিক শক্তি পাওয়ার কি করে থাকে? আঞ্চলিক শক্তি সাধারণত বৈশ্বিক শক্তিকে অগ্রসর করার জন্য অন্যদিকে আবার চেষ্টা করে যে উপ আঞ্চলিক শক্তিকে আঞ্চলিক শক্তিতে পরিণত করার জন্য সবসময় তাদের মধ্যে একটা ইনিশিয়েটিভ চলতে থাকে এবং সেই কারণে একটি নির্দিষ্ট সময়ের জন্য শক্তি উপভোগ সেইভাবে নাও সে করতে পারে পরবর্তী সময়ের জন্য, অর্থাৎ আগে সে বেশি উপভোগ করে ফেললেও নেক্সট সে এতটা উপভোগ করতে পারছে না, তার পেছনেও কিন্তু এই আন্তর্জাতিক ব্যবস্থা সেভাবে থাকে। এবার হচ্ছে এক মেরু ব্যবস্থা, যে মেরু বিশ্বের ক্ষেত্রে একটি রাষ্ট্র সর্বোচ্চ তার ডিসিশন মেকার হিসেবে সে হাইয়েস্ট ডিসিশন মেকিং হোল্ডার, সর্বোচ্চ অর্থনৈতিক ডিসিশন মেকার, সর্বোচ্চ অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করতে সমর্থ হয়ে থাকে, সেখানে দেখা গেছে যে এই ক্ষমতা ভারসাম্য, এটাই ক্ষমতা ভারসাম্য তত্ত্বকে যথেষ্ট বিরোধিতা করছে এবং সেখানে অন্য কোনো ক্ষমতা নেই বলা হচ্ছে যে ক্ষমতাকে ভারসাম্যের ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে। বিশ্বায়নের আধিপত্য আন্তর্জাতিক নীতিসমূহকে যথেষ্ট রিফ্লেক্ট করে থাকে বা প্রতিফলিত হয় এবং আন্তর্জাতিক রাজনীতিরও দিককে নির্দেশ করে থাকে। এই গ্লোবালাইজেশন কনসেপ্টটার আজকে অনেক বেশি ইম্পর্টেন্স রয়েছে। ইউনিপোলারিটির দিক দিয়ে যদি বলো, সেখানে একটা হেজিমোনিয়াস অ্যাটিটিউড দেখা যায়, অর্থাৎ এক কথায় বলতে গেলে ইউনিপোলারিটি ইজ হেজিমনি বা এক মেরুতা হলো অনেক বেশি আধিপত্যশালী হয়ে থাকে। সুতরাং এই সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে কোনো সুপিরিয়র বা বলা যায় যে কোনো সুপিরিয়র অথরিটি নেই যে তোমার মাথার উপর পুরো বসে আছে। এই ব্যবস্থাকে দেখার জন্য অনেক সময় কি হয়, নিজেরা নিজেদের মতো বড় হতে থাকে, তো এইভাবে দেখার জন্য অনেক সময় ব্যবস্থা অনেক সময় নৈরাজ্যমূলক সিচুয়েশনেরও সৃষ্টি করে ফেলে। অন্যান্য রাষ্ট্ররা অনেক সহজে, সাধারণত খুব সহজে এক মেরুতা বা দ্বিমেরুতাকে তারা কি করার চেষ্টা করে, সাধারণত তারা কি করে, তারা আধিপত্যকে মেনে নিতে পারে, কিন্তু বাস্তবে দেখা যায় যে তারা আধিপত্য মেনে নিতে পারে না, পারাটা সম্ভব নয়। এরপরে হচ্ছে বাইপোলারিটি সিস্টেম বা দ্বিমেরু ব্যবস্থা। ক্ষমতায় বিভিন্ন ধরনের রাষ্ট্রের মধ্যে কি বললাম, ক্ষমতা দুটো ব্লকের মধ্যে বা দুটো মতাদর্শ ওড়িয়ে, ভিন্ন ভিন্ন মতাদর্শ ওড়িয়ে রাষ্ট্রের মধ্যে বা বিভিন্ন রাষ্ট্রের যে ব্লক তৈরি হচ্ছে তাদের মধ্যে সাধারণত বিভক্ত হয়ে যায়। এই দুই ধরনের রাষ্ট্র বা ব্লক বিশ্বের সাধারণত বিভিন্ন যে ইনসিডেন্ট গুলো ঘটছে, বিভিন্ন যে ঘটনা ঘটছে, বিষয় রয়েছে বা সম্পর্ক রয়েছে, রিলেশনস রয়েছে, তাকে ইনফ্লুয়েন্স করতে পারে বা প্রভাবিত করতে পারে। উদাহরণ হিসেবে কোল্ড ওয়ারের কথা বলা যেতেই পারে। ঠান্ডা যুদ্ধের সময় এই দ্বিমেরু ব্যবস্থার প্রতিফলন ঘটেছে, কারণ সেখানে দেখা যাচ্ছে যে দুটো রাষ্ট্রে সেখানে প্রবল শক্তিধর ছিল। একটা হচ্ছে ইউএসএ নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রগুলো, অন্যদিকে সাধারণত রাশিয়ার মতাদর্শের উপর নির্ভর করে বলা হচ্ছে যে বলা যায় যে কম শক্তিধর রাষ্ট্র। এরপরে আমরা এখন অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলে থাকেন যে না, দ্বিমেরু ব্যবস্থা নেই, এক মেরু ব্যবস্থাও নেই, তাহলে কি রয়েছে, বহু মেরু ব্যবস্থা বা মাল্টিপোলার সিস্টেম লক্ষ্য করা যায়। তাহলে আমরা এবার বলি বহুমেরু ব্যবস্থা কি বলে।
বহুমেরু ব্যবস্থার ক্ষমতার মেরুতে সাধারণত বহু রাষ্ট্র ক্ষমতার অবস্থান পরিলক্ষিত হয়ে থাকে এবং মনে রাখা প্রয়োজন যে সব ক্ষমতা কিন্তু একই রকম হয় না। একই ক্ষমতা হবে, একই নিরিখে ক্ষমতা হবে সেটাও হয় না। সমতা বা সম্পদের পার্থক্য থাকবে, তেমনি রিসোর্সেরও বা সম্পদের দিক দিয়েও পার্থক্য থাকবে। তাই বহুমেরু ব্যবস্থার সাধারণত বিষয়টা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত কি বলা যায়, নিশ্চয়ই বহুমেরু ব্যবস্থায় কতগুলো ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে উল্লেখযোগ্য আমরা করতেই পারি। একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এবং রাজনৈতিক প্রভাব, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এবং সামরিক শক্তি অর্থাৎ মিলিটারি পাওয়ার। তারা সবাই সেটা দেখা যাচ্ছে যে দিয়ে বহুমেরু কেন্দ্রিকতা বা মাল্টিপোলারিজমের সৃষ্টি করে থাকে। দ্বিমেরু ব্যবস্থা আন্তর্জাতিক ব্যবস্থাকে অনেকখানি নিশ্চয় অনেকে বলেন যে ভালো যতটা করলো ব্যাহতও কিন্তু করলো। সুতরাং ক্ষমতার যে ভারসাম্যের ধারণা বা যে গ্যাপ সৃষ্টি করে দেয় দ্বিমেরু ব্যবস্থা, তাকে ফুলফিল করার জন্যই কিন্তু এই মাল্টিপোলারিজমের সৃষ্টি হয়েছে বা বহুমেরু ব্যবস্থার কথা বলা হয়েছে। এবং সেক্ষেত্রে এর ফলে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে ইউনিট গুলো রয়েছে একটা ব্যবস্থায়, সেই ব্যবস্থার মধ্যেও কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে সেখানেও কিন্তু অসুবিধে লক্ষ্য করা যায়, তাদের মধ্যে কম্পিটিটিভ ভীষণ বা প্রতিযোগিতা ভীষণভাবে পরিলক্ষিত হয়ে থাকে। আফটার দ্য কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে বহুকেন্দ্রিক ব্যবস্থা যথেষ্ট প্রাধান্যতা লক্ষ্য করে থাকবে। এখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে সামরিক এবং প্রযুক্তিগত দুই দিক থেকে ভীষণ শক্তিশালী, এখানে আমাদের সেই জায়গায় অন্যথা করার কোনো জায়গাই নেই। সেখানে দেখা যাচ্ছে যে সুতরাং সেটা কেন সে ডেভেলপ করতে পারলো, সেক্ষেত্রে তারা সে যথেষ্ট শক্তিশালী হিসেবে প্রতিভাত হয়। তেমনি তার থেকে একটু পিছিয়ে পড়া তারাও কিন্তু এই পাওয়ারফুল বা শক্তিশালী যে অংশগুলো রাষ্ট্রগুলো রয়েছে, তারাও তাদের অর্থনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা, স্টেবিলিটি, প্রযুক্তি অর্থাৎ টেকনিক এবং সামরিক ক্ষমতার দিক দিয়েও যথেষ্ট গুরুত্বটা দিয়ে থাকে। এই জন্য দেখা যায় যে দ্বিমেরু কেন্দ্রিকতার কথা আজকে বলে না, বরং বলা যায় যে বহুমেরু কেন্দ্রিকতা বা মাল্টিপোলারিজমের কথা বলা হয়ে থাকে। এরপরেও আরো অনেক আছে, চীন, ভারত, এগুলো আমি আর পড়াচ্ছি না। এখন আমি যেটা পড়াবো সেটা এরই সঙ্গে রিলেটেড একটা আঞ্চলিক সংগঠন হিসেবে, আন্তর্জাতিক সংগঠন হিসেবে আমরা ব্রিক্স এর কথা বলবো। ব্রিক্সে সাধারণত পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র রয়েছে। একটা হচ্ছে ব্রাজিল, দ্বিতীয় হচ্ছে রাশিয়া, তিন হচ্ছে ভারত, চার হচ্ছে চীন এবং পাঁচ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এবং এই যে দেখো ব্রিক্স কথাটা বলা হচ্ছে প্রত্যেকের আধিপত্য নিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। কিরকম হয়েছে, ব্রাজিলের বি, আর হচ্ছে রাশিয়া, আর ইন্ডিয়া, সি হচ্ছে তোমার বলা যেতে পারে চীন, চায়না, এবং আরেকটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। সুতরাং এরপরে একটু যদি ইতিহাসটা ঘাটার চেষ্টা করে থাকি, মূলত দেখা যায় যে 2010 সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হওয়ার আগে এই সংঘটি ব্রিক নামে পরিচিত ছিল। পরবর্তীকালে সাউথ আফ্রিকার অন্তর্ভুক্ত হলে তখন কিন্তু হয়েছে ব্রিক্স কথাটি। ব্রিক্সের অন্তর্ভুক্ত সকল উন্নয়নশীল বা ডেভেলপিং কান্ট্রি বা সদ্য শিল্পোন্নত যারা জাস্ট ডেভেলপড হয়েছে, কিন্তু তাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ভীষণভাবে লক্ষ্য করা যায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক যে ইনসিডেন্স রয়েছে বা ঘটনাবলী রয়েছে, সেগুলো দেখা যায় যে উপরেও তার যথেষ্ট প্রভাব রয়েছে। এই পাঁচটি রাষ্ট্রই কিন্তু আমরা এই যে সেপ্টেম্বরে এখন চলতে শুরু করছে বা ভারতবর্ষ G20 মূল কাণ্ডারি। তাই বলা হয় যে এই পাঁচ রাষ্ট্রই কিন্তু G20 সদস্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। 2010 সাল থেকে ব্রিক্স সাধারণত রাষ্ট্রসমূহ প্রতি বছর আন্তর্জাতিক সম্মেলনে একত্রিত হয়ে থাকে, ইন্টারন্যাশনাল কনফারেন্সে আসে। বর্তমানে রাশিয়া সাধারণত দেখা যাচ্ছে অ্যাজ এ হেড অফ ব্রিক্স
অর্থাৎ ব্রিক্সের প্রধান হিসেবে কাজ করে থাকে এবং 2016 সালে অক্টোবর মাসে ব্রিক্স এর বন্টন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 2014 সালে হিসেব অনুযায়ী ব্রিক্স এর 5টি সদস্য রাষ্ট্র প্রায় 3 বিলিয়ন মানুষকে লিডারশিপ দিয়েছে, প্রতিনিধিত্ব করেছে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 40%। অর্থাৎ তাহলে ব্রিক্স এর 5 সদস্য রাষ্ট্র প্রায় 3 বিলিয়ন মানুষের কি হচ্ছে পায়োনিয়ার বলবো না, প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে থাকে, যা বিশ্বের জনসংখ্যার প্রায় 40%। 5টি রাষ্ট্রের সম্মিলিত জিডিপি যা ইউএসএ 16.039 বিলিয়ন, যা মোট বিশ্বের পণ্যে প্রায় 20% সমতুল্য হয়ে থাকে, 20% সমতুল্য হয়ে থাকে। তাই ব্রিক্সের কাজকর্মকে আমরা পুরোপুরি ফেলেও দিতে পারি না। তাই ব্রিক্সের কাজকর্মকে বিভিন্ন ধরনের কর্তৃপক্ষের দ্বারা সেগুলোকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়েছে বা যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, প্রশংসা করা হয়েছে, আবার অন্যদিকে তাকে কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছে বা সমালোচনাও করা হয়েছে। এই হলো সাধারণ তোমাদের বিপিএসসি 134 এ ইউনিট 10 এ যা সারমর্ম তার কথা আলোচনা করে দিলাম। আজ এই অবধি রইল। আজকে এখানেই আমার আলোচনা সমাপ্তি।